দর্শক, খেলাপি ঋণ নবায়নের বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর এই আয়োজনে। আমরা দেখেছি যে এর আগে যখন পলিটিক্যাল পার্টিগুলো ছিল তখন এই ধরনের আলোচনা কিন্তু চলমান ছিল এবং সেই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু এই ধরনের সুযোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এই সময়ে এসে কেন আবারও এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে সে বিষয়টি জানাবেন। আমি একটু শুরু থেকে বলতে চাই, এই যে ঋণ পুনঃতফসিল করার যে ব্যবস্থাটা এই দেশে চালু হলো, সেটা হচ্ছে আসলে 1991 সালে এরকম একটি ব্যবস্থা চালু হলো, কিন্তু শুরুতে কিন্তু এটি একটি কঠোর নিয়মের মধ্যেই গিয়েছে। কিন্তু আপনাকে যদি বলতে চাই, 2009 সালেই এই প্রথম যখন রপ্তানিমুখী পণ্যের জন্য বিনা ডাউন পেমেন্টে এই সুযোগটা দেওয়া হয়, তারপরে এটা আসলে নমনীয়তা শুরু হয় এবং এটা পরবর্তী আমরা দেখেছি রাজনীতিকরণ হয়েছে এবং রাজনৈতিকভাবে যেসব ব্যবসায়ী আসলে ক্ষতিগ্রস্ত হয়ে বা খেলাপি হয়ে গেছে তাদের ঋণগুলো কিন্তু এই পুনর্গঠনের একরকম সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং যেটার কিন্তু খুব একটা ফলো আমরা ভালো দেখিনি, কারণ আমরা দেখেছি পরবর্তীতে এই রাজনৈতিক বিবেচনায় যেসব কোম্পানিগুলোকে বা যেসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণগুলোকে পুনর্গঠন করা হয়েছে, সেটা পরবর্তীতে কিন্তু আবারও সেই খেলাপিতে রূপান্তরিত হয়েছে। আপনাকে আমি একটু একটা অঙ্ক বলতে চাই। 2024 সালে যে পরিমাণ আসলে খেলাপি ঋণ পুনর্গঠন করা হয়েছিল তার কিন্তু প্রায় 38%, অর্থাৎ 1,33,000 কোটি টাকার মতো কিন্তু আবারও খেলাপি হয়ে পড়েছে। তার অর্থ হচ্ছে যাতে আপনার ব্যবসায়ী যদি আপনি সঠিক নিয়ম পরিপালন না করে এই ঋণ পুনর্গঠন করেন, তাহলে কিন্তু এটা আবারও সেই খেলাপিতে রূপান্তরিত হবে। রাকিব, মাসুম, আমরা জানি যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আসলে প্রশ্নবিদ্ধ এবং তাদের সেই সক্ষমতা নেই এই জিনিসগুলো পরিশোধ করার ক্ষেত্রে। বাজারের এক ধরনের অভিযোগ রয়েছে যে সরকার বেশ কিছু প্রতিষ্ঠানকে এমন সুবিধা দিচ্ছে, এটার সত্যতা কতটুকু? এই যে সুবিধার বিষয়টা আসে, অর্থাৎ এর আগে পর্যন্ত যে ঋণ পুনর্গঠন পুনঃতফসিলে যে সুযোগ দিয়েছিল সেটা একরকম বিতর্কিত অবস্থায় চলে গিয়েছিল। কিন্তু এই পরবর্তীতে পরিস্থিতিতে নতুন গভর্নর এসে কিন্তু যারা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ প্রায় 5টা ভাগে ভাগ করেছে। বিশেষ করে আপনাকে যদি বলি, কোভিড পরিস্থিতি, তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আমাদের ডলারের অবমূল্যায়ন, মান বৃদ্ধি হওয়া থেকে শুরু করে এবং সবশেষ রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু বেশ কিছু শিল্প কলকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব বিবেচনায় কিন্তু নতুন গভর্নর এসেই এই যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত এবং যারা ঘুরে দাঁড়াতে সম্ভব এমন সব প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটি বিশেষ কমিটি গঠন করেছে, যারা আসলে নিয়মে নেই এমন সব প্রতিষ্ঠানকেও এই ঋণ পুনর্গঠনের যে প্রক্রিয়াটা করেছে। এখন যে অভিযোগটা আসলে কয়েকটি গণমাধ্যমে এসেছে সেই বিষয়ে আমি অনুসন্ধান করেছি, আমি যোগাযোগ করেছি। সেখানে এই কমিটির সদস্যরা কিন্তু একটি বিষয় দাবি করেছে যে তারা কিন্তু প্রত্যেকটা আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছেন। বিশেষ করে যাদের বিষয়ে তারা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন তাদের কিন্তু বর্তমান ব্যালেন্স শিট সহ এবং বর্তমান অবস্থা সহ অতীতেও, অর্থাৎ বিশেষ করে গত 15 বছর 20 বছরে যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল বলে কিন্তু খেলাপি হয়ে গেছে, এমন সব প্রতিষ্ঠানের অতীতে তাদের রেকর্ড কি ছিল তাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই কমিটি কিন্তু বিবেচনা করছে। সুতরাং তারা যে একটি বিষয় খুব শক্তভাবে বলতে চাচ্ছে যে যেই প্রতিষ্ঠানগুলোর ঘুরে দাঁড়ানোর সক্ষমতা নাই অথবা ঘুরে দাঁড়ানোর সুযোগ নাই, এমন সব প্রতিষ্ঠানকে কিন্তু তারা এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত দেয়নি। মাসুম, আমরা জানি যে আলটিমেটলি কিন্তু সরকারের যে এই প্রক্রিয়াটা বা এই পদ্ধতিটা সেখানে কিন্তু ব্যাংকের মাধ্যমে কার্যকর হবে। ব্যাংকগুলো কি ভাবছে এই বিষয়ে? এই কমিটি কিন্তু একরকম বিচারিক বা সালিশি, যেমন আমাদের গ্রামে যে সালিশি ব্যবস্থা একরকম, কিন্তু এই কমিটির কাজটা হচ্ছে এরকম সালিশির মতো। অর্থাৎ এইখানে যে ঋণ গ্রহীতা সে থাকছে এবং তার সাথে অনেকগুলো ব্যাংক, অর্থাৎ একটি ঋণ গ্রহীতা কিন্তু প্রায় 5টা 7টা এরকম বড় বড় অনেকগুলো ব্যাংকের সাথে কিন্তু তাদের ডিলিংস আছে এবং সবগুলো পার্টিকে নিয়ে কিন্তু এই মিটিংটা হয় এবং একরকম সালিশির মতোই কিন্তু এই ব্যাংকগুলো এই কমিটিগুলো সুপারিশ করে। সেখানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকে। কিন্তু একটি সমস্যার কথা আপনাকে বলি, সেটা হচ্ছে এখানে যে সুপারিশটা করা হয় পরবর্তী ব্যাংকে যায়, চূড়ান্ত ক্ষমতাটা কিন্তু ব্যাংকের হাতে। অর্থাৎ ব্যাংক এই ঋণটি রিশিডিউল হবে কি হবে না এর চূড়ান্ত সিদ্ধান্ত দিবে ব্যাংকের বোর্ড বা ব্যাংক। শেষ পর্যন্ত আমরা বেশ কয়েকটি ঘটনা দেখেছি যে এখান থেকে বাংলাদেশ ব্যাংক থেকে কমিটি সুপারিশ করেছে, কিন্তু ব্যাংকের বোর্ড এটা বাগড়া দিয়েছে। ব্যাংকের বোর্ড বলেছে যে না, এটা আসলে করা যাবে না। এবং এই ফলশ্রুতিতে অনেক সময় আমরা দেখেছি যে এই কমিটির কাছে ওই ব্যাংকের কর্মকর্তারা কিন্তু একরকম বলে যে একটু শক্তভাবে লিখে দেন যাতে আসলে ব্যাংকের বোর্ড যাতে এই ইয়াটা মানতে বাধ্য হয় বা এখানে প্রভাব বিস্তার করতে পারে। আপনাকে আরেকটি বিষয় বলতে চাই যে এই কমিটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করছে। বিশেষ করে এই লাস্ট মিটিংয়ের, অর্থাৎ গতকালকে যে একটি মিটিং হয়েছে সেখানে একটা মাইনরিটি আমি দেখছিলাম, সেইখানে একটি বিষয় রয়েছে যে এই ঋণ পর্যালোচনা করতে গিয়ে, এই ঋণ পুনর্গঠন পর্যালোচনা করতে গিয়ে কিন্তু ওই গর্ত খুঁজতে সাপ বের হয়ে যাওয়ার মতো কিন্তু বেশ কিছু অনিয়মের ঘটনাও কিন্তু এই কমিটির সামনে এসেছে এবং কমিটি কিন্তু এটা দুদক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ব্যবস্থা নেয় সেই জন্য কিন্তু ওইখানে সুপারিশ করেছে। সব মিলিয়ে আসলে
আসলে এটা অবশ্যই বলতে হবে যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, যারা সত্যিকার অর্থেই সুযোগের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব, তাদের জন্য অবশ্যই এই সুযোগটা থাকা উচিত। এর কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের দেশে খেলাপি ঋণ কিন্তু এখন প্রায় 5,33,000 কোটি টাকার মতো হয়ে গেছে। তো এই খেলাপি ঋণ থেকে তো আপনাকে অবশ্যই মুক্ত করতে হবে, আপনার এই খেলাপি ঋণের বোঝা থেকে তো অবশ্যই আপনাকে কাটিয়ে উঠতে হবে। অবশ্যই এইরকম একটি ব্যবস্থা থাকতে হবে, তবে এদিকে নজর রাখতে হবে যাতে কোনো রকম রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না হয়ে যাতে প্রকৃত যারা আসলে দাবিদার, যারা প্রকৃত পক্ষে ঘুরে দাঁড়াতে হবে তাদের এই সুযোগ দেওয়া উচিত। মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খেলাপি ঋণ নবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া।